বিশ্বকাপ দরজায় আর বিশ্বকাপের অজানা ইতিহাস নিয়ে থাকবে এমন এক শাসকের কথা, যার জন্য বিশ্বকাপ ছিল শক্তি প্রদর্শন আর রাজনৈতিক প্রচারণার মঞ্চ। ফুটবল আর কেবল খেলা ছিল না, হয়ে উঠেছিল শাসকের প্রভাব, ভয় আর আধিপত্যের প্রতীক। এমন এক ফুটবলের কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল ইতালির শাসক বেনিতো মুসোলিনির হাত ধরে। আর সে অধ্যায়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা ছিল ফুটবল ক্ষমতা প্রদর্শনের মাধ্যম। 1930-এর বিশ্বকাপ আয়োজনের পর ইউরোপ এশিয়ার অনেকগুলো দল যখন দীর্ঘ পথ অতিক্রম আর ব্যয়বহুলের দোহাই দিয়ে বিশ্বকাপ অংশগ্রহণে পিছপা হয়েছিল, আয়োজক কমিটি তখন প্রথম বিশ্বকাপে বেশ বড়সড় এক হোঁচট খেয়ে পড়েছিল। সে যাত্রায় কোনোভাবে উরুগুয়ে শিরোপাটা নিজেদের করে নিতে পারলেও আগামী 4 বছর পর বিশ্বকাপের দ্বিতীয় আসর ঠিক কোথায় আয়োজন করা হবে সেটা নিয়ে যেন চিন্তার শেষ ছিল না। অতঃপর প্রথমবার যে হোঁচট খেয়েছিল ফিফা, দ্বিতীয়বার যেন সেটা খেতে রাজি নয়। আর এ কারণে সিদ্ধান্ত না হয় পরবর্তী 1934 বিশ্বকাপ আয়োজিত হবে ইউরোপে। অন্যত্র বিশ্বকাপ আয়োজনের দাবিটা যেন সংবাদপত্রের হেডলাইনের লেখা থেকে সমর্থকদের ভাষায় আরও জোরালো হয়ে ওঠে। আর এমন দাবির মুখে পড়ে ফিফা আনুষ্ঠানিকভাবে একটা সভার আয়োজন করে, যেখানে উপস্থিত হতে বলা হয় বিশ্বের অনেক দেশের প্রধানদের। আর সেই সভায় 2টা দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের আবেদন করে ইতালি এবং সুইডেন। সুইডেনে বিশ্বকাপ আয়োজন করার জোর দাবি শুরুতে জানানো হলেও বেনিতো মুসোলিনি কৌশলে ফিফাকে ইতালিতে বিশাল স্টেডিয়াম নির্মাণ, উন্নত আয়োজন এবং সরকারের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেয়। তার এই মিষ্টি প্রতিশ্রুতিতে ফিফা ইতালিকে সেই বৈঠকে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করেন। সেই থেকে শুরু হয় বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী ক্ষমতার প্রদর্শন। প্রথমের শুরুতে রাজনৈতিক চরিতার্থ সম্পন্ন করার লক্ষ্যে মুসোলিনি নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেন এবং দেশজুড়ে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করে ক্ষমতা প্রদর্শন করে ভয়ভীতি দেখান। প্রচারণার মাধ্যমে বিশ্বকে দেখাতে চান ইতালি শক্তিশালী, সংগঠিত এবং সর্বশ্রেষ্ঠ। বিশ্বকাপের মঞ্চেও এর প্রভাব বিস্তারে তৎপর হয়ে ওঠেন মুসোলিনি। স্টেডিয়ামে ম্যাচ আয়োজন থেকে প্রতিপক্ষকে কিভাবে খেলতে হবে সে বিষয়ে প্রভাব খাটানোর অব্যর্থ চেষ্টা চালান। সে বিশ্বকাপে মুসোলিনি তার ক্ষমতা প্রদর্শনের অংশে প্রথম দেশ হিসেবে বিদেশি খেলোয়াড় ব্যবহার করতে থাকেন একের পর এক। ওরেউন্ডি খ্যাত বিদেশি সেই খেলোয়াড়দের ব্যবহার সহ ক্ষমতার প্রয়োগে ইতালির হাতে শিরোপা তুলে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখতে থাকেন মুসোলিনি। দলের খেলোয়াড়দের বাধ্য করেন তার কথা শোনার জন্য। খেলোয়াড়দের উপর চাপ প্রয়োগ করে তাদেরকে ফ্যাসিস্ট সেলুট দেওয়ার জন্য বাধ্য করা থেকে শুরু করে বিশ্বকাপ জেতানোর জন্য খেলোয়াড়দের আলটিমেটাম দিয়ে বলেন, জিতো নয়তো মরো। তার এমন মৃত্যুর হুমকির মুখে ইতালির খেলোয়াড়রা নিঃশর্তভাবে তার কথাগুলো একের পর এক মানতে থাকেন। ম্যাচে অপ্রয়োজনীয় ফাউল থেকে মাঠের বাইরে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর মতো কাজগুলো, এর সবকিছুই মুসোলিনি তার রাজনৈতিক চরিতার্থ অর্জনের লক্ষ্যে ধারাবাহিকভাবে করতে থাকেন। রেফারি বিতর্ক যেন সেবার ছিল আলোচনার ফ্রন্ট পেজে, হেডলাইনে। মুসোলিনির রাজনৈতিক প্রভাবের সামনে রেফারিকেও ইতালির পক্ষে সিদ্ধান্ত দিতে দেখা যায় উক্ত বিশ্বকাপে। সেমিফাইনালে স্পেনের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত রেফারি বিতর্ক যেন চরম আকার ধারণ করেছিল সেই আসরে। সব মিলে সেবার বেনিতো মুসোলিনি যেন কলঙ্কিত এক ফুটবল বিশ্বকাপ অধ্যায় রচনার জন্য নিজের সামর্থ্যের সবটুকুই করেছিলেন এবং ইতালির ফাইনালে চেকোস্লোভাকিয়াকে পরাজিত করে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে সেই রচনার পূর্ণতা ঘটে। বেনিতো মুসোলিনির ক্ষমতা প্রয়োগের মঞ্চ হিসেবে পরিচিতি পায় সেই বিশ্বকাপ।